সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আচ্ছা, কেউ কেউ কোনো রকম অসুস্থতা ভোগ করতেছো? স্যারও আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন তো দেখা গেল 2 দিন বন্ধ, শুক্র শনি, যার ফলে শুক্র শনি 2 দিন বন্ধ থাকলে অনেকেই দেখা গেল 48 ঘন্টা 50-60 ঘন্টা পাওয়া যায়, এর ভিতরে অনেকেই অসুস্থ। বাকিটা বুঝছে তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ভালো আছো, বাড়িতে সবাই আশা করি সবাই সুস্থ আছে। আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রে আজকে একটা নতুন অধ্যায় শুরু করব, 4 নম্বর অধ্যায়। কেউ কি বলতে পারবা 4 নম্বর অধ্যায়টা কি? 4 নম্বর অধ্যায়টা কি? জনসংখ্যা। এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। আচ্ছা দেখো, আমি বোর্ডে লিখছি জনসংখ্যা। তোমরা কি কেউ বলতে পারবা যে জনসংখ্যা বা জনসংখ্যা ধারণা আছে কিনা কারো? এখন দাঁড়ায় বলো যে জনসংখ্যা বলতে আসলে কি বুঝি, বা এই যে আমরা যেখানে বসা, আমরা কারা? একটি এলাকায় জনসংখ্যা বলে। আরেকজন বলো, আরেকজন বলো, কোনা বলো, জনসংখ্যা বলতে তুমি কি বুঝো? নিশা বলতে পারবা জনসংখ্যা বলতে কি বুঝি? আচ্ছা সুন্দর, সে বলছে যে একটি এলাকায় যে পরিমাণ জনগণ বা মানুষ বসবাস করে তাকে আমরা বলি আসলে জনসংখ্যা। আচ্ছা, তাহলে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা জনসংখ্যা সম্পর্কিত একটা অধ্যায় আছে। এই অধ্যায়টা হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। আমরা 3টা ভাগে চ্যাপ্টারটা বিভক্ত। একটা হচ্ছে জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। আমরা আজকে দেখব জনসংখ্যা। আমরা আজকে কি দেখব? আমরা দেখব জনসংখ্যা। কলম নাও। আমি যেভাবে আসলে লেকচারগুলি দেই, আমরা কি কি করব ছোট ছোট নোট করে আমরা লিখে রাখি। প্রথমে তোমরা লিখে রাখো জনসংখ্যা বলতে আমরা আসলে কি বুঝি। জনসংখ্যা সাধারণত বলি, সাধারণত মানুষের সমষ্টিকে বলা হয় জনসংখ্যা। মনে থাকবো, আমরা পৃথিবীতে যত মানুষ আছে সবার সমষ্টিকে বলবো পৃথিবীর জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা হবে যখন বাংলাদেশের সকল মানুষকে আমরা হিসাব করব, সমষ্টি করব, তখন আমরা বলবো বাংলাদেশের জনসংখ্যা। আসলে জনসংখ্যা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা প্রায়ই কিন্তু শুনো জনসংখ্যা বাড়লে ক্ষতি হয়, জনসংখ্যা কম থাকলে ভালো হয়। আবার কেউ কেউ বলে জনসংখ্যা বেশি থাকলে ভালো হয়, কম থাকলে ভালো না। এখন জনসংখ্যা কিন্তু একটা দেশের অর্থনীতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে শুধু জনসংখ্যা। তখন এই জনসংখ্যাকে কিভাবে আমরা তৈরি করলে একটি জনসংখ্যা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা কিন্তু প্রায় একটা কথা শুনবা যে জনসংখ্যাকে কেউ বলে আশীর্বাদ, কেউ বলে অভিশাপ। জনসংখ্যাকে কি বলে? আশীর্বাদ, অভিশাপ। এই কথা অর্থনীতি ক্লাস করার সময় ফার্স্ট ইয়ারও অনেক বলছি যে জনসংখ্যা বেশি আসলে অভিশাপ না, আবার জনসংখ্যা কম থাকাটি কিন্তু আসলে কি না, আশীর্বাদ না। আসলে জনসংখ্যাকে আমাদের কি করতে হবে? সম্পদে পরিণত করতে হবে। জনসংখ্যাই কিন্তু কি করে? একটা পৃথিবীতে সমস্ত কার্যাবলী সম্পাদন করে। জনসংখ্যা যদি ভালো কাজ করে তাহলে একটি দেশ ভালো থাকে, যদি খারাপ কাজ করে তাহলে একটি দেশ খারাপ থাকে। তাহলে আমরা একটা জিনিস বলবো যে একটি দেশের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তখনই কেবলমাত্র একটি দেশের জনসংখ্যা আমাদের আশীর্বাদ বা জনসংখ্যা ভালো রূপে আমাদের কাছে পরিগণিত হবে। তাহলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি কি বলতে পারবা? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি হচ্ছে জনসংখ্যা। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি হচ্ছে জনসংখ্যা। তোমরা প্রথমে পড়বা জনসংখ্যার সংজ্ঞাটা পড়বা, সবাই লিখে নাও ছোট ছোট করে। প্রথমে কি পড়বা? তোমরা সংজ্ঞা পড়বা। এখন আমরা একটা বিষয় দেখব, ছোট্ট একটা কথা, বা এইগুলি গুরুত্বপূর্ণ। জনসংখ্যার ঘনত্ব। আমরা জনসংখ্যা কাকে বলে জানলাম। এখন আমরা কি দেখব? জনসংখ্যার কি দেখব? জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব দেখব। কেউ কি বলতে পারবা জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? ঘনত্ব কথাটা বুঝো তো? ঘনত্ব কথাটা তো বোঝা যায় যে জনসংখ্যা বেশি কম। আমরা একটা জিনিস জানি, দুধ, দই, পানি, শরবত, আমরা কি বলি? এটা ঘন হয়ে গেছে। তদ্রূপ পৃথিবীতে যখন জনসংখ্যার ক্ষেত্রেও আমাদের একটা বিষয় আছে। জনসংখ্যা যখন কোনো একটা এলাকায় বেশি হয় তখন তাকে আমরা বলি বেশি জনসংখ্যা। যখন আমরা কোনো এলাকায় কম হয় তখন বলি কম।
এই যে বিষয়টা, এই বিষয়টাই হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব। বই পুস্তকের ভাষায় বলছে জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা বুঝি কোন এলাকায় না হচ্ছে প্রতি বর্গ মাইল বা প্রতি বর্গ কিলোমিটারে যে পরিমাণ জনসংখ্যা বসবাস করে তাকে বোঝায়। ক্লিয়ার কিনা? একটি এক বর্গ কিলোমিটারে বা প্রতি বর্গ কিলোমিটারে কি পরিমাণ জনসংখ্যা বসবাস করে তাকে আসলে বোঝায় জনসংখ্যার ঘনত্ব। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন যদি আমরা বলি একটা সূত্রের সাহায্যে কিন্তু জনসংখ্যার ঘনত্ব বোঝানো যায়। ডিপি, ডেনসিটি অফ পপুলেশন। ডি মানে ডেনসিটি অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্বকে আমরা এই সূত্রের সাহায্যে লিখতে পারি বা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি টোটাল এরিয়া। একটু খেয়াল করুন, ডিপি সমান কি? টিপি ডিভাইডেড টিএ। তাইলে ডিপি মানে কি? ডেনসিটি অফ পপুলেশন। টিপি মানে কি? এখানে টিপি মানে কি? টোটাল পপুলেশন। আর টিএ মানে কি? টোটাল এরিয়া। টোটাল এরিয়া তার মানে মোট আয়তন। তাহলে কি আমরা ক্লিয়ার যে কোনো একটা এলাকার যে কোনো একটি দেশের বা জনসংখ্যার ঘনত্ব আমরা বের করতে পারি কিভাবে? আমরা এই মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা যদি ভাগ করি তখনই আমাদের হয়ে যায় জনসংখ্যার ঘনত্ব, মানে প্রতি বর্গ কিলোমিটারে কি পরিমাণ জনসংখ্যা বসবাস করে এটা আমরা বের করতে পারি। এবার যদি ছোট্ট একটা উদাহরণ দিই, বাংলাদেশের জনসংখ্যা আমি দিলাম। বাংলাদেশের জনসংখ্যা 2023 সালে 17 কোটি 1,48,000 কত 210 জন। এটা কি বের করছি? জনসংখ্যা 2023 সালের হিসাব অনুযায়ী 17,1,48,210 জন। বাংলাদেশের আয়তন কত বলো তো দেখি? 1,47,570 বর্গ কিলোমিটার। খুবই ভালো। তাহলে আমরা কি করব? আমরা টোটাল পপুলেশনকে টিএ দ্বারা ভাগ করব, 1,47,570। এখন এটাকে তোমরা যদি ভাগ করো, ভাগ করলে সর্বশেষ যে রেজাল্টটা আসে 1153। তাহলে এটা কি বের হইলো? এটা বের হইলো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব এগুলি কিন্তু এমসিকিউ তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত। 1100 কত জন? 1153 জন। হ্যাঁ, এখন বলছে দেখো এই যে বাংলাদেশের এই যে 1153 জন, এটা কিন্তু পৃথিবীর কনটেক্সটে বা পৃথিবীর এই হিসেবে কিন্তু বাংলাদেশের এই যে জনসংখ্যার ঘনত্বটা কিন্তু খুবই বেশি। বাংলাদেশের এই জনসংখ্যার ঘনত্বটা কিন্তু খুবই বেশি, 1153 জন বসবাস করে। পাশাপাশি একটা বিষয় তোমাদেরকে জানাই দিই, তোমরা কি জানো যে ঢাকার জনসংখ্যার ঘনত্ব কত? ঢাকাতে প্রতি বর্গ কিলোমিটার কতজন বাস করে জানো কিনা? ঢাকাতে, হ্যাঁ, এটাতে আসে যে ঢাকা হচ্ছে কিন্তু একটা জনবহুল শহর। ঢাকা কি হচ্ছে? একটা জনবহুল শহর। ঢাকাটা হচ্ছে তোমার একটা জনবহুল শহর এবং পৃথিবীর হিসেবে 11তম জনবহুল শহর হচ্ছে ঢাকা। কোন সিটি? 11তম জনবহুল শহর হচ্ছে ঢাকা। ওইখানে জনসংখ্যার ঘনত্ব কত তোমরা কি কেউ জানো? জনসংখ্যার ঘনত্ব জানো? এইগুলি কিন্তু ছোট ছোট প্রশ্ন বইয়ের মধ্যে খুলি দেখবা, বিভিন্ন জায়গায় ছোট ছোট কোনায় কানে এরকম লেখা রয়েছে। ঢাকাতে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 43,500। ঢাকার জনসংখ্যার ঘনত্ব কত? 43,500। তাহলে কি পরিমাণ বেশি এটা বুঝতেই পারছো। এক বর্গ কিলোমিটারে কি পরিমাণ বাস করে? কোনা কি পরিমাণ বাস করে? 43,500 লোক বসবাস করে। তাহলে এইটা কিন্তু খুবই বেশি। তাহলে আমরা কি দেখলাম? জনসংখ্যার ঘনত্ব দেখলাম, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব দেখলাম, একটা সূত্র দেখলাম। এখন আমরা যে বিষয়টা দেখব যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ বা জনসংখ্যা কোন কোন এলাকায় বেশি, এটা বেশি হওয়ার কারণ। 3 নাম্বার কি দেখবো আমরা? জনসংখ্যার ঘনত্ব লিখে নাও। জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ, বেশি হওয়ার কি দেখবো কারণ। তুমি লিখতে পারো বাংলাদেশের জনসংখ্যা বেশি, ঘনত্ব বেশি হওয়ার কারণ। বাংলাদেশে জনসংখ্যার বেশি ঘনত্ব হওয়ার কারণ। তোমরা এখানে আরেকটা বিষয় একটু খেয়াল রাখবা, বই খুললে তোমরা পাবা
এগুলো ছোট প্রশ্ন থাকে। কিন্তু পৃথিবীতে বিভিন্ন শহরকে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ভাগ করেছে, পৃথিবীর বিভিন্ন শহরকে। তোমরা কিন্তু এরকম বইয়ের মধ্যে আছে, কয়েকটা শহর আছে পৃথিবীর সবচেয়ে কোন শহরটি সবচেয়ে বেশি, ঢাকাটা আমি বললাম। এইগুলি কিন্তু তোমরা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এবার আমরা কি দেখব, বাংলাদেশে তোমাদের কি মনে হয় যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি না? কিন্তু সব এলাকায় কি একই রকম? কোন এলাকায় বেশি কোন এলাকায় কম বলতে পারবা? একদম যেদিন দাঁড়াও, কোন এলাকায় বেশি কোন এলাকায় কম? আসলে যেদিন পাহাড়ি অঞ্চলে বেশি না, পাহাড়ি অঞ্চলে কম, সমতল অঞ্চলে বেশি, যেখানে তোমার ফসলাদি উৎপাদন করা যায়। যেমন সে বলছে স্যার শহরে বেশি। শহরে কারণ কি? মানুষের কর্মের সেক্টর বেশি, মানুষ করে কি কর্ম পাওয়ার আশায় তারা ওইখানে বেশি বেশি কি করে, ওইখানে বেশি বেশি তারা ভিড় করে। এতে করে কি হয়? জনসংখ্যার ঘনত্ব শহরে বেশি হয়। তাহলে জনসংখ্যার ঘনত্বকে বেশি হওয়ার আমরা ভৌগোলিক অবস্থান বলতে পারি। আমরা ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে হিসাব করতে পারি, জমির উর্বরতার ভিত্তিতে পারি, শিল্পায়নের ভিত্তিতে পারি, জীবনযাত্রার মানের, যাতায়াত, পরিবহন। তুমি দেখবা কি যে এলাকায় যাতায়াত এবং যোগাযোগ ভালো, ওই এলাকায় কিন্তু মানুষ বেশি বসবাস করে। দুর্গম এলাকায় কিন্তু মানুষ বেশি একটা বসবাস করতে চায় না। তাহলে আমরা পয়েন্ট করে করে জনসংখ্যার ঘনত্বটা দেখবো। এক নাম্বার আমরা কি বলবো? ভূপ্রকৃতি। এক নাম্বার আমরা কি বলবো? ভূপ্রকৃতি। আমাদের ভৌগোলিক অবস্থান বা ভূপ্রকৃতির কারণে আমাদের কোন কোন এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি, জনসংখ্যা বেশি বাস করে, আবার কোন কোন এলাকায় যেমন পাহাড়ি এলাকায় কম করে, চর এলাকায় কম করে। হ্যাঁ, যেমন একটু আগে বললাম যে জীবনযাত্রার মান যেখানে বেশি, যেখানে যাতায়াত সুবিধা বেশি, যেখানে চিকিৎসার সুবিধা বেশি, যেখানে শিক্ষার সুবিধা বেশি, এখানে কিন্তু মানুষ বসবাস কি করে? বেশি করে। এক নাম্বার। দুই নাম্বার জলবায়ু। জলবায়ুটা কি? এটা তোমার আসে যে পৃথিবীর প্রেক্ষাপটে যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব, জলবায়ু, বাংলাদেশের জলবায়ু কেমন বলতে পারবা? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে কি? বাংলাদেশের জলবায়ুটা আসলে খুব শীত না, খুব ঠান্ডা না, আবার খুব গরম না। কিন্তু পৃথিবীর প্রেক্ষাপটে দূষণের কারণে আস্তে আস্তে কিন্তু দেখা গেল এগুলো হয়ে যাচ্ছে। যেমন 46, 47, 44 ডিগ্রি, 42 ডিগ্রি কিন্তু বাংলাদেশের তাপমাত্রা হচ্ছে, যেটা আমরা কোনো সময় অভ্যস্ত ছিলাম না, এখন কিন্তু হয়ে যাচ্ছে। যখন বৃষ্টি হয় বেশি হয়, যখন তোমার বৃষ্টি না হয় বেশি হয়, যখন শীত হয় বেশি হয়। এগুলি কিন্তু পরিবেশ দূষণের ফলে, মনে আছে কিনা? এটা কিন্তু আমরা গ্রিন হাউস ইফেক্টের ফলে, এই গ্রিন হাউস ইফেক্টের ফলে কিন্তু সারা পৃথিবীতে কি হয়? দূষণ বেড়ে যায়। দূষণ বেড়ে কি হয়? মানে বৈশ্বিক সমস্যা দেখা দেয়। এতে করে আমাদের এই সমস্যাগুলি হয়। দুই নম্বর, বাংলাদেশে কি হয়? তোমার নাতিশীতোষ্ণ, যার ফলে জলবায়ুর কারণে প্রজনন ক্ষমতার হার, প্রজনন ক্ষমতা, সন্তান জন্মদানের ক্ষমতা হার বাংলাদেশের আমাদের যে জলবায়ু এই প্রেক্ষাপটে বেশি, যার ফলে আমাদের বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি। তিন নাম্বার হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের অনীহা। আমরা জানি যে জন্ম নিয়ন্ত্রণ, জন্মকে নিয়ন্ত্রণ করা, আমাদের পৃথিবীতে সন্তানাদের জন্ম দেওয়ার কিছু কি আছে? নিয়ন্ত্রণ করা যায়। বেশি আমি করাইছি এগুলি, বেশি বয়সে বিয়ে করা, তারপরে তোমার কুমার থাকা, তারপরে তোমার এরকম স্বাবলম্বী না হলে বিয়ে না করা। তারপরে আবার কিছু কিছু বিষয় আছে কি, কিছু কিছু বিষয় আছে, বিভিন্ন পদ্ধতি আছে গ্রহণ করা। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে পদ্ধতি, এই পদ্ধতিটা কি করা হয়? মানে অনেকে গ্রহণ করতে চায় না, যার ফলে বাংলাদেশের জনসংখ্যা বেশি, যার ফলে জনসংখ্যার ঘনত্ব বেশি। তারপরে দেখো ভূমির উর্বরতা। বাংলাদেশ কিন্তু কৃষিকাজের জন্য বেশ একটা উপযোগী রাষ্ট্র। বাংলাদেশ কিন্তু কৃষিকাজের জন্য সবুজে শ্যামল বাংলাদেশ বলে না? তুমি যেদিকেই যাইবা বাংলাদেশ কিন্তু সব এলাকায় কিন্তু কি হয়? কোনো না কোনো ভাবে কিন্তু কৃষি উৎপাদন হয়। এতে করে কি হয়? যারা কৃষক, যারা উৎপাদনের সাথে জড়িত, তারা কি চায়? তারা সব সময় চায় যে শ্রমিক বেশি হইলে তখন তারা কি করে? তখন তারা সন্তানাদি বেশি জন্ম নেয়। তখন তারা কি করে? সন্তানাদি বেশি। তাহলে আমরা ভূমির উর্বরতাও কিন্তু কি করে? জনসংখ্যার ঘনত্বের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে দেখো 5 নাম্বার, পুত্র সন্তান।
তোমরা দেখবা কোনো পরিবারে কি হয়, একটু যদি মেয়ের সংখ্যা যদি বেশি হয়, কন্যা সন্তান যদি বেশি হয়, তখন পিতামাতা কি করে একটা ছেলে সন্তানের আশায় তারা আরো বাচ্চা নেয়। এত করে দেখা গেল এক একটা পরিবারে কি হয়, মানে বাচ্চার সংখ্যা বা সন্তানের সংখ্যা বেড়ে যায়। এই তো বাংলাদেশের জনসংখ্যার বেশি বা ঘনত্ব হওয়ার কারণ। তারপরে দেখো বাংলাদেশের মানুষ কিন্তু কি খাবারে বেশি অভ্যস্ত, শ্বেত সার জাতীয় খাবারে অভ্যস্ত। তুমি পৃথিবীর বিভিন্ন দেশে যাও, তারা দেখবা কি 3 বেলা আমাদের মতো পেট ভরে ভাত খায় না, মানে তারা খায় বিভিন্ন ফলমূল খায়, বিভিন্ন জিনিস খায়। শ্বেত সার জাতীয় খাবার আমাদের মতো এতটা তারা খায় না। শ্বেত সার জাতীয় খাবার কি করে জানো কিনা? শ্বেত সার জাতীয় খাবার প্রজনন ক্ষমতাকে বাড়াইয়া দেয়, সন্তান জন্মদানের ক্ষমতাকে বাড়াইয়া দেয় শ্বেত সার জাতীয় খাবার। এই একটা পয়েন্ট এখানে আছে। তারপরে দেখো আছে শিল্পায়ন। তারপরে কি আছে? শিল্পায়ন। ওইটা তো আমি সংঘাতি বলে গেলাম যে শিল্পায়ন, যেখানে তোমার কর্ম বেশি, কর্মসংস্থান বেশি। সাধারণত আমরা জানি কি শিল্প কারখানায় কিন্তু বেশি বেশি শ্রমিক লাগে। এতে করে কি হয়, শিল্প প্রধান এলাকায় বা শিল্প এলাকায় বেশি বেশি লোকে কিন্তু জনসংখ্যা বেশি থাকে, তার ফলে ঘনত্ব বেড়ে যায়। এই একটা বিষয় আছে শিল্পায়ন। তারপরে দেখো তোমরা এটা জানো বহুবিবাহ কিন্তু অনেকটা কমে গেছে। আগে এক সময় ছিল কি জনসংখ্যা কম ছিল। 71 সালে ছিল 7 কোটি লোক, এখন কত কোটি? 17 কোটি। প্রায় 10 কোটি বেড়ে গেছে কয় বছরে? কয়েক বছরই বেড়ে গেছে। 30-32 বছর বা 50 বছরে এটা কোনো ব্যাপার না, কিন্তু বেড়ে গেছে কত? জনসংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এখন এই যে জনসংখ্যা যে দ্বিগুণ হলো, এক সময় ছিল বহুবিবাহ ছিল, একজন 2টা-3টা করে বিয়ে করতো। প্রায় সমাজে ছিল 2টা-3টা করে বিয়ে করতো। তখন কি ছিল? তখন পারিবারিক আধিপত্যের ব্যাপার ছিল, সম্পদ কুক্ষিগত করার ব্যাপার ছিল। এই কারণে বহু বিবাহ একটা প্রচলিত ছিল। এই পয়েন্টগুলিও খেয়াল রাখবা যে বহু বিবাহের কারণে কোনো জায়গায় কি হয়, জনসংখ্যার ঘনত্ব বেড়ে যায়। তারপরে দেখো জন্ম এবং মৃত্যুর হার। বাংলাদেশে কিন্তু জন্মের হারের চেয়ে মৃত্যুর হার কিন্তু কম। বাংলাদেশে কি জন্মের হারের চেয়ে মৃত্যুর হার কিন্তু কম। জন্মগ্রহণ করে বেশি, মৃত্যু হয় কম। এতে করে কি হয়, প্রতি বছর কিন্তু জনসংখ্যা বেড়ে যায়। জনসংখ্যা বাড়া মানে কি? ঘনত্ব বাড়া। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, জনসংখ্যা কিন্তু খুবই বেশি। তারপরে বলছে দেখো জীবনযাত্রার নিম্নমান। জীবনযাত্রার নিম্নমান কি? জীবনযাত্রার নিম্নমান বুঝো তো? তুমি দেখো উন্নত বিশ্বে বা যেসব যারা সভ্য সমাজ, আমরা কিন্তু এখন এতটা সভ্য না। আমরা গরিব হওয়ার ফলে, এটা আরো বলা হয়েছে দারিদ্রতা জনসংখ্যা বৃদ্ধির কারণ। বলছিলাম মনে আছে কিনা? আমাদের কিন্তু ওই রকম আনন্দ ফুর্তি বা আমাদের বিনোদনের কিন্তু কিছুই থাকে না। দেখা গেল যে ছোট্ট একটা বয়সে যদি বিয়ে হয়, দেখবা এই মেয়েটা ফুটফুটে কি সুন্দর শ্বশুর বাড়ি যাওয়া আসা করে। 2-3 বছরই দেখবা 2-3টা বাচ্চা জন্ম দিয়ে, তখন আর তারিও থাকে না, কিন্তু প্রথম তার ভালো লাগে। তো দ্রুত আমাদের দেশে কি হয়, গরিব হওয়ার কারণে একটা ছেলেকে বিয়ে করায়, কিছু যৌতুক পায়। একটা মেয়েকে ছোট বয়সে বিয়ে দিয়ে বাবা কি হয়, তার ঘাট থেকে মনে করে একটা বোঝা নামাই ফেললো। বুঝতেছো কিনা? এটা কিন্তু একমাত্র দারিদ্রতার কারণে হয়। তাহলে এটাও একটা পয়েন্ট যে জীবনযাত্রার নিম্নমান। আমাদের মান যদি ভালো থাকতো, কথার কথা, তোমরা সবাই যদি মনে করো আইটি সেক্টরে ভালো থাকতা, তোমরা সবাই যদি বা আমাদের স্টুডেন্ট যারা আছে সবাই যদি আমরা খুব সম্পদশালী পরিবারের হইতাম, তুমি দেখবা কি একটা পরিবার কিন্তু কম বয়সে বিদিত না। আমরা কি করতাম, কোনো না কোনো ভাবে, শুধু এই পড়াশোনা না, বিভিন্ন সেক্টর আছে, আমরা বিভিন্ন ধরনের স্কিল অর্জন করতাম, করে কেউ কানাডা, কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় প্রোভাইড হইতাম। কিন্তু আমরা ওইভাবে পারি না। আমরা কি করি, আমাদের পরিবারের একটা মেয়ে সন্তানকে কিছুদিন পড়াশোনায় একটু দেখতে শুনতে ভালো হয়, কলেজে যাওয়া আশা করে একটা বিয়ে শাদীর ব্যবস্থা হইলে আমরা দিয়ে দিই। এটা একটা দারিদ্রতা কিন্তু একটা বড় কারণ। নিম্ন জীবনযাত্রার মান কিন্তু একটা বড় সমস্যা জনসংখ্যা বেশি হওয়ার কারণে। তারপর আছে বাল্য বিবাহ। অলরেডি চলে আসছে যে বাল্য বিবাহ কিন্তু জনসংখ্যার ঘনত্ব বা জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ। সর্বশেষ এটা বলে ফেলছি, চরম দারিদ্রতা। দারিদ্রতা কি বেশি দায়ী করছে? যে দারিদ্রতাই হচ্ছে আসলে জনসংখ্যা বৃদ্ধির বেশি কারণ। কারণ বললাম না, একটা গরিব পরিবার, সে মনে করে 4টা ছেলে যদি হয়, 3টা যদি মেয়ে হয়, তারা একটু কাজকর্ম করলে পরিবারটা উন্নত হবে, ওইটা মনে করে তারা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তুমি একটু খেয়াল করো, আমাদের সমাজে দেখো তোমাদের মতো অনেক মেয়েরা গার্মেন্টস কিন্তু কাজ করছে না? এটাও কিন্তু একটা সমস্যা। তাহলে আমরা এটা কি দেখলাম, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ। তাহলে সংজ্ঞা দেখলাম, জনসংখ্যার ঘনত্ব দেখলাম, সূত্রের সাহায্যে দেখলাম, জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ দেখলাম।
25% ভিতরে শেষ করব। 20 মিনিট হয়েছে। 20% ভিতরে। আচ্ছা দেখো, 20 হয়ে গেছে। তাহলে তোমরা আমাদের এই টপিক, এই 3টা টপিক এখানে আমরা শেষ করব। আমরা প্রথম তোমরাই বলছো যে স্যার কোন দেশের জনসংখ্যা না মানুষের সমষ্টিকে জনসংখ্যা, এটা তোমরা বলতে পারছো। জনসংখ্যার ঘনত্ব বলো তো দেখি, গণসূত্রটা কি ছিল? ডিপি সমান কি ছিল? ডিপি সমান কি ছিল? টিপি বা ফাইন হয়ে গেল। বলো তো কি সানজিদা, ডিপি মানে কি? ডেনসিটি পপুলেশন। আর টিপি মানে কি তুমি বলো? সুন্দর, দেরি বলো। টিএ মানে কি? ফাইন। তাহলে তো তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে একজন একটু দাঁড়ায় বলো তো দেখি, দারিদ্রতাই জনসংখ্যা বেশি বাড়ার কারণ। 1 মিনিট নিশান বলো। জনসংখ্যা দারিদ্রতাই জনসংখ্যা বেশি বৃদ্ধির প্রধান কারণ বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনা বলো 1 মিনিট। দারিদ্রতা, গরিব হলে কি হয়? আমি সহযোগিতা করব। হ্যাঁ, তারা কি করে বেশি বেশি সন্তান নেয়, নিলে তারা মনে করে যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা এই বিষয়গুলি দেখবা। তোমরা আগামী দিন বাড়ি থেকে লিখে নিয়ে আসবা যে বহুবিবাহ, তারপরে বাল্য বিবাহ, চরম দারিদ্রতা, ভূপ্রকৃতি, 4টেই জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। ভূপ্রকৃতি, চরম দারিদ্রতা, বাল্য বিবাহ, বহুবিবাহ, এই 4টি বিষয় জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। তাহলে সবাই ভালো থাকো। আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ করলাম।